হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দ্য অ্যাপথেকারি ডায়েরিজ এর সিজন 2 এর 2 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। সো গল্পের শুরুটাই হচ্ছে জিনশিকে দিয়ে। আমরা দেখি সে ক্যারাভান ফেস্টিভ্যালের প্রস্তুতি খতিয়ে দিচ্ছে। এই ফেস্টিভ্যালটা কিন্তু বেশ বড়সড় একটা ব্যাপার, কারণ বাইরের রাজ্যের ব্যবসায়ীরা তাদের সব জিনিসপত্র নিয়ে এখানে বিক্রি করতে আসে। জিনশি তার অ্যাসিস্ট্যান্ট গাউসুনকে জিজ্ঞেস করে কি অবস্থা, সব প্রস্তুতি ঠিকঠাক আছে তো। গাউসুন জানায় যে প্রায় সব কাজই শেষ, শুধু হায়ার র্যাঙ্কের অফিসারদের আসার অপেক্ষা। জিনশির চোখে মুখে একটা স্বস্তির ছাপ দেখা যায়। সে গাউসুনের কাজেরও প্রশংসা করে আর মনে মনে আশা করে যে সবকিছু যেন প্ল্যান মতোই হয়। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি গিওকুয়োর জেট প্যাভিলিয়নের লন্ড্রি এরিয়া। এন্ড ভাই, এখানকার অবস্থা একেবারে এলাহি কাণ্ড। পরিচারিকাদের মধ্যে তুমুল ব্যস্ততা চলছে। লেডি গিওকুয়োর সিনিয়র পরিচারিকা হংলাং বাকিদের রীতিমতো তাড়া দিচ্ছে, এই তোরা তাড়াতাড়ি কাজ শুরু কর। আর এরপরেই সবাই মিলে লেডি গিওকুয়োর পুরনো পোশাকগুলো প্যাক করতে শুরু করে, যেগুলো তার বাড়িতে পাঠানো হবে। মাও মাওয়ের মাথায় একটা প্রশ্ন আসে। সে খুব কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, আচ্ছা এই পুরনো কাপড়গুলোর কি হয়? উত্তরে তার বন্ধু জানায়, আরে এগুলোকে ফেলে দেওয়া হয় না, বরং এগুলোকে আবার নতুন করে ব্যবহারযোগ্য করে তোলা হয়, যাতে গরিব মানুষেরা পড়তে পারে। সিস্টেমটা কিন্তু দারুণ, তাই না? এরপর সবাই মিলে মাও মাওকে পাঠায় ক্যারাভ্যান শপিং এ। এখন এই ক্যারাভ্যান শপিং জিনিসটা কি? এটা হলো এক ধরনের ভ্রাম্যমান দোকান, যা একটা ভ্যানের মধ্যে সাজানো থাকে আর প্রাসাদের এখানে সেখানে ঘুরে ঘুরে জিনিস বিক্রি করে। অ্যান্ড ভাই, এখানেই কেনাকাটা করতে এসে মাও মাও সেই গুজব নতুন মেয়ের ব্যাপারে কিছু কথা শুনতে পায়, যাদের জন্য রাজপ্রাসাদে এত আয়োজন চলছিল। অন্যদিকে আমরা লেডি লিহুয়াকে দেখি, যিনি তার পরিচারিকা শেনকে একটা লম্বা লিস্ট ধরিয়ে দেন। এটা ছিল সেই সব জিনিসের লিস্ট যা শেনকে উৎসবের বাজার থেকে কিনে আনতে হবে। শেন লিস্টটা নিয়ে ঘর থেকে বেরোবে, ঠিক তখনই আরেকজন পরিচারিকা ক্লিনিক থেকে আসা একটা চিঠি তার হাতে দেয়। চিঠিটা পড়ার সাথে সাথেই লিটারালি তার মুখের রং পাল্টে যায়। কিন্তু সেই চিঠিতে কি লেখা আছে তা অবশ্য আমাদের দেখানো হয় না। আরে একবার আমাদেরও তো দেখাতে পারতো, তাহলে আমরাও জানতে পারতাম ব্যাপারটা কি। তবে মনে হচ্ছে বড় কোনো সাসপেন্স অপেক্ষা করছে। এদিকে মাও মাও আর তার বন্ধু শাওলান প্রাসাদের বিশাল বাগানে উৎসবের আয়োজন দেখে মুগ্ধ। চারপাশের এত সুন্দর সজ্জা আর ব্যস্ততা তাদের মন কেড়ে নিয়েছে। তবে মাও মাওয়ের নজর ছিল অন্য কোথাও। আর 10 জন যেখানে সুন্দর সজ্জা দেখে মুগ্ধ হচ্ছে, সেখানে আমাদের মাও মাও মুগ্ধ হচ্ছে প্রাসাদের ওয়াটার সিস্টেম বা জল নিকাশি ব্যবস্থা দেখে। সে মনে মনে ভাবে, এখানকার ব্যবস্থা এতটাই উন্নত যে নোংরা জল খুব সহজেই বাইরে চলে যায়, আর এর ফলেই তো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে আর অসুখ বিসুখও কম হয়। এরপর সিন শিফট হয় আর আমরা দেখে রাজপ্রাসাদের সমস্ত উপপত্নী আর তাদের দাসীরা নিজেদের জন্য প্রচুর কেনাকাটা করছে। একটা পুরো মেলার মতো পরিবেশ। এরপর আমরা আসি লেডি গিওকুয়োর ঘরে। গিওকুয়ো উৎসবের জন্য অনেক নতুন নতুন পোশাক আনিয়েছেন। সেগুলো দেখতে দেখতে তিনি বলেন, ইস, মনে হচ্ছে একটু বেশিই অর্ডার করে ফেলেছি। কিন্তু তার পরিচারিকা জানায়, আরে না না, অন্য উপপত্নীরা যেমন লিহুয়া, লৌলান বা লিশু তার থেকেও অনেক বেশি জিনিস অর্ডার করেছে। লেডি লিহুয়া তো নিজের পরিচারিকাদের জন্য অনেক পোশাক কিনেছে। এইদিকে মাও মাও খুব মন দিয়ে পোশাকগুলো দেখছিল, আর সবার চোখ যখন ঝলমলে পোশাকের দিকে, তখন মাও মাওয়ের চোখ একটা ড্রেসের উপর আটকে যায়। এখানে একটা জিনিস খেয়াল করো, ও দেখে যে এই পোশাকের বাঁধনটা বুকের অনেক নিচে, যেটা প্রেগনেন্ট লেডি গিওকুয়োর জন্য একদমই ঠিক নয়। কেন? কারণ মাস বাড়ার সাথে সাথে ওনার পেটও তো বাড়বে, তাই না? তখন এই বাঁধনটা তার জন্য খুবই অস্বস্তিকর হবে। এই ভেবে মাও মাও তাদের এমন পোশাক নেওয়ার পরামর্শ দেয় যার বাঁধন কোমরের ওপরে থাকে। বাহ, কি দারুণ অবজারভেশন। অ্যান্ড ফাইনালি উৎসবের শেষ দিনে মাও মাও নিজে কেনাকাটা করতে গিয়ে তার বন্ধু শাওলানের জন্য একটা সুন্দর রিবন কেনে, আর যেটা দেখে শাওলান খুশিতে লাফিয়ে ওঠে। মজার ব্যাপার হলো, মাও মাও মনে মনে ভাবে শেষ দিনে আসার আসল কারণ হলো এখন সব জিনিসে হেভি ডিসকাউন্ট পাওয়া যাবে। কি বুদ্ধি, তাই না? সে নিজের জন্য কিছু দুর্লভ মশলা কেনে, কারণ একজনের পথিকেরি হিসেবে এই জিনিসগুলোর আসল মূল্য সেই ভালো বোঝে। মশলা কিনে এগোতে গিয়ে তার চোখ পড়ে একটি বিশেষ ফুলের ওপর। এটা আসলে এক ধরনের চায়ের পাতা, যা গরম জলে দিলে জাসমিন চায়ের মতো সুন্দর গন্ধ ছড়ায়। সে ফুলটা কিনতে যেতেই দেখে আরেকজন মেয়েও ঠিক ওটাই কিনতে এসেছে। অ্যান্ড গেস হোয়াট, এই মেয়েটি হলো শিশুই। হ্যাঁ, সেই শিশুই যে আগের এপিসোডে মাও মাওকে বিড়ালটি খুঁজে পেতে সাহায্য করেছিল। শিশুই জানায় যে সে উত্তর দিকের প্রাসাদে কাজ করে আর এই ধরনের ফুল বা ভেষজ সম্পর্কে তার ভালোই জ্ঞান আছে। মাও মাওয়ের বন্ধু শিশুইকে আগে থেকেই চিনত। ব্যাস, তারা
ওরা তিনজন মিলে গল্প করতে করতে ডাক্তারের চেম্বারের দিকে এগিয়ে যায়। এরপর ওরা সবাই মিলে জ্যাসমিন চা আর মিষ্টি খেতে খেতে গল্প করতে থাকে। শিশুই তখন বলতে থাকে যে সে উত্তর দিকের প্রাসাদে কাজ করে, যেখানে একটা বিদঘুটে গন্ধ ছড়িয়ে পড়েছে, আর সেখানে নাকি প্রচুর পোকামাকড় আর ভেষজ পাওয়া যায়। এখন পোকামাকড়ের কথা শুনলে যেখানে সবাই ভয় পায়, সেখানে মাও মাওয়ের চোখ খুশিতে চকচক করে ওঠে, কারণ ও তো জানে পোকামাকড় দিয়েও দারুণ ওষুধ তৈরি করা যায়। আর তখনই ওরা দুজন মিলে মাকড়সা ধরার প্ল্যান করতে থাকে। এই মেয়ের কাণ্ডই আলাদা। এরপর স্ক্রিনে হঠাৎ একটা অন্ধকার ঘর দেখানো হয়, যেখানে সারি সারি সেন্ট বা সুগন্ধি রাখা আছে। আর আমাদের এক মুহূর্তের জন্য একটি মেয়েকে দেখানো হয় যে খুব কাশছিল এবং কাশির মাঝেই কিছু ওষুধ বের করছিল। কে এই মেয়ে? হতে পারে প্রাসাদে ছড়িয়ে পড়া অদ্ভুত গন্ধের কারণে এই ওষুধই। যাই হোক, ক্যারাভ্যান শপিং শেষ হওয়ার পর পুরো ইনার প্যালেসে এক নতুন ট্রেন্ড শুরু হয়, ফ্রেগ্রেন্ট অয়েল। মনে হচ্ছে যেন সেলে সব জিনিস পাওয়া যাচ্ছে আর মেয়েরা সব হুমড়ি খেয়ে পড়ছে। এরপর সিন শিফট হয়ে আবার লন্ড্রি এরিয়ায় ফেরে। মাও মাও আর তার বন্ধু উৎসবের পর সবার নতুন পোশাক ধুতে শুরু করে। মাও মাও খেয়াল করে যে কাপড়গুলো থেকে এক ধরনের মিষ্টি কিন্তু খুবই তীব্র গন্ধ আসছে। অ্যান্ড সাডেনলি তার এক সহকর্মী ভুল করে একটা কাপড় তার গায়ের ওপর ফেলে দেয়। কাপড়টা থেকে আসা গন্ধটা নাকে যাওয়ার সাথে সাথেই তার মুখটা ভয়ে আর চিন্তায় ফ্যাকাশে হয়ে যায়। সে একজন অ্যাপোথেকারি, তাই সে সঙ্গে সঙ্গে বুঝে যায় যে এই সেন্ট গর্ভবতী মহিলাদের জন্য একদমই নিরাপদ নয়। ও সাথে সাথে প্রাসাদের সব কাপড় চোপড় পরীক্ষা করতে শুরু করে। ওর সন্দেহ আরো গভীর হলে ও সোজা ক্রিস্টাল প্যাভিলিয়নে চলে যায় এবং সেখানকার সমস্ত দাসী, এমনকি সেনের কাপড়ও সুখে দেখতে শুরু করে। ওকে দেখে মনে হচ্ছে কোনো ডিটেকটিভ যেন কোনো বড় রহস্যের কিনারা করতে চলেছে। পরের দিন সেন একটি নোট পাঠায়, আর জিনসি সেই নোটের ব্যাপারে মাও মাওকে বকাবকি করে। মাও মাও তখন বিনা অনুমতিতে তদন্ত করার জন্য জিনসির কাছে ক্ষমা চায় এবং জিনসিকে একটা লিস্ট দিয়ে বলে, দয়া করে এই লিস্টটা একটু জোরে জোরে পড়ুন। জিনসি লিস্টে লেখা নামগুলো পড়তে শুরু করে, যেগুলো আসলে বিভিন্ন সুগন্ধি তেল আর পারফিউমের নাম। মাও মাও জানায় যে এই সবগুলো গন্ধই সে ক্রিস্টাল প্যাভিলিয়নের দাসীদের পোশাকে পেয়েছে। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো এই জিনিসগুলো গর্ভবতী মহিলাদের জন্য বিষের সমান। এই কথা শুনে সবাই জাস্ট থমকে যায়। মাও মাও তখন পপি ফুলের পাতার কথা উল্লেখ করে। আগের যুগে আনওয়ান্টেড প্রেগনেন্সি আটকানোর জন্য পপি ব্যবহার করা হতো, কারণ এর মধ্যে এমন উপাদান ছিল যা গর্ভ নষ্ট করতে সাহায্য করে। মাও মাও বলে লেডি লিশু এই কারণেই অসুস্থ হয়েছিল, আর লেডি লিহুয়ার গর্ভের সন্তানও এই বিষের কারণেই মারা গিয়েছিল। অ্যান্ড অফকোর্স এই কথা শুনে সবাই বুঝে যায় যে মা মাও আসলে সেই ফেস পাউডারের ঘটনার দিকে ইঙ্গিত করছে। তার মানে এনার প্যালেসে আবারও বিষ আনা হয়েছে। এরপর জিনসি মাও মাওয়ের কথা মতো গাউশুনকে নির্দেশ দেয় সে যেন সমস্ত উপপত্নীদের কাছে গিয়ে তাদের কেনা নতুন জিনিস ব্যবহার করতে বারণ করে এবং সবাইকে সতর্ক থাকতে বলে। এই ঘটনার পর মা মাও হঠাৎ করে সুইডেনের কথা ভাবতে শুরু করে, যে সিজন 1 থেকেই নিখোঁজ। এরপর মা মাও একা নিজের ঘরে বসে পুরো ঘটনাটা নিয়ে ভাবতে থাকে। কে বা কারা এই ষড়যন্ত্রের পেছনে থাকতে পারে তা বোঝার চেষ্টা করে সে। ভাবতে ভাবতে সে নিজের জন্য সেই জ্যাসমিন টি বানাতে যায়। অ্যান্ড ভাই, মেয়েটা যেই চায়ে চুমুক দিতে যাবে ঠিক তখনই জিনসি সেখানে হাজির। জিনসি তাকে দেখে পড়ে, আমাকে একটু তোমার চা দেবে? মামা উত্তর দেয়, জ্যাসমিন চায়ের অনেক উপকারিতা আছে, কিন্তু বেশিরভাগ মানুষই এর সাইড এফেক্ট সম্পর্কে জানে না। এই বলে সে জিনসিকে হোয়াইট টি দেয়। জিনসি জিজ্ঞেস করে, তাহলে এটার কি কি উপকারিতা আছে? মাও মাও শটান বলে দেয়, এটা খেলে আপনি পুরুষত্ব হারাতে পারেন। এই কথা শুনে জিনসি এক দৃষ্টে মাও মায়ের দিকে তাকিয়ে থাকে, আর সেই রাগী দৃষ্টি দেখে মাও মায়ের অবস্থা খারাপ। ও তখন মনে মনে বলছে, স্বামী এটা কি বলে ফেললাম। সাথে সাথে সে পরিস্থিতি সামলানোর জন্য কিছু খাবার আনার অজুহাতে সেখান থেকে কেটে পড়ার চেষ্টা করে, কিন্তু জিনসি ততক্ষণে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। যা দেখে মাও মাও মনে মনে ভাবে, ধুর, এই লোকটা তো একটা রসিকতাও বোঝে না। জিনসি ঘর থেকে বেরোতেই জিনসির সাথে গাউশুনের দেখা হয়। গাউশুন তাকে জানায় যে সে সমস্ত উপপত্নীদের বার্তা পৌঁছে দিয়েছে। এরপর সে জিনসিকে জানায় যে লেডি জিনের মৃত্যু হয়েছে। এই খবর শুনে জিনসি চমকে ওঠে। গাউশুন তখন জিনসির কানের কাছে গিয়ে ফিসফিস করে কিছু বলে, যা আমরা শুনতে পাই না। কথাটা শোনার পর জিনসির মুখ থেকে শুধু একটাই শব্দ বেরোয়, বিষ। আর ঠিক সেই মুহূর্তে স্ক্রিন বদলে যায় আর আমরা লেডি গিয়োকুয়েকে দেখতে পাই। একজন দাসী তাকে চা পরিবেশন করছে। অ্যান্ড অফকোর্স এই সাসপেন্স ভরা দৃশ্যের সাথেই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, লেডি গিয়োকুয়ের কি হবে সেটা আমরা জানতে পারবো পরের এপিসোডে। চলো তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও আর নতুন এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।